ওয়েলকাম টু সজীব বায়োলজি। পড়ছিলাম এইচএসসি সিলেবাসের পরিপাকতন্ত্র। তো পরিপাকতন্ত্রের আজকে এখন এই ক্লাসে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্টোমাক বা পাকস্থলী এর গঠন, এবং আমরা দেখব যে স্টোমাক বা পাকস্থলীতে কি হয় পরবর্তী লেকচারগুলোতে। তো আমরা যদি একটু প্রথমেই স্টোমাক বা পাকস্থলীর অবস্থান নিয়ে একটু কথা বলি, যে পাকস্থলী কোথায় অবস্থান করে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে উদর গহ্বর আছে, এই উদর গহ্বরের উপরের দিকে কিন্তু ডায়াফ্রাম নামক যে অংশটা আছে, যা কিনা আমাদের উদর গহ্বর এবং বক্ষ গহ্বরকে পৃথক করে, ডায়াফ্রামের ঠিক নিচে একটু বাম দিকে এই অংশে থলের মতো যে অংশটা আমরা দেখতে পাই, সেটাই আসলে হচ্ছে এই পাকস্থলী। তো পরিপাকতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান হলো এই পাকস্থলী। তাহলে আমরা অবস্থান যদি একটু বলি, উদর গহ্বরের উদর উদর গহ্বর গহ্বর এর উপরের উপরের দিকে উপরের দিকে ডায়াফ্রাম ডায়াফ্রাম এর নিচে আমরা এভাবে অবস্থানটা বলতে পারি পাকস্থলীর, আমাদের সাধারণত উদর গহ্বরের উপরে। আর আমাদের যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের ঠিক নিচে কিছুটা বাম দিকে। তো এখন যদি বলি যে পাকস্থলী বা স্টোমাক এর ধারণ ক্ষমতা কেমন থাকে, অর্থাৎ কি পরিমাণ আয়তন পাকস্থলীর ভেতরে থাকে, তো এটা যদি বলা যায় তাহলে একটু মানুষের এজ এর উপর নির্ভর করে কিছুটা ভ্যারি করে। যেমন সদ্য ভূমিষ্ঠ একজন শিশুর ক্ষেত্রে ক্ষেত্রে পাকস্থলী এর আয়তন 30 মিলিলিটার। পক্ষান্তরে আমরা যদি দেখি যে বয়ঃসন্ধিকালের বয়ঃসন্ধিকাল এর সময় এর আয়তন হয় প্রায় 1 লিটার মতো। আর একজন পরিণত বয়সী মানুষের ক্ষেত্রে যদি হয়, তাহলে এর আয়তন হয় পরিণত বয়স এর আয়তন হয় 1.5 থেকে প্রায় 2 লিটার পর্যন্ত। আমরা এইভাবে কিন্তু একটু বয়সের সাথে ভ্যারিয়েশনস রেখে এই আয়তনগুলো একটু মনে রাখতে পারি, যেহেতু নিউমেরিক্যাল ইনফরমেশন পরীক্ষায় আসতে পারে, তো এটি খেয়াল রাখতে হবে। সদ্য ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রে 30 মিলিলিটার, বয়ঃসন্ধিকালের সময় একজন মানুষের ক্ষেত্রে মোরলেস 1 লিটার, আর পরিণত বয়সে এটা 1.5 থেকে প্রায় 2 লিটার আয়তন বিশিষ্ট হয়ে থাকে। তো এটা হচ্ছে পাকস্থলীর আয়তন। এখন যদি পাকস্থলীর গঠন দেখতে চাই যে আসলে স্টোমাকের কি কি অংশ আছে, তো আমরা যদি একটু দেখি স্টোমাকের যে অংশগুলো আছে, সে অংশগুলোর মধ্যে যেমন প্রথমেই আমরা বলতে পারি কার্ডিয়া পাকস্থলীর একটা একদম শুরুর অংশ। কার্ডিয়া হলো পাকস্থলী এবং অন্ননালী বা খাদ্যনালী এর ঠিক সংযোগ স্থল, এটাই হলো কার্ডিয়া। তো আমরা আবার কার্ডিয়াক এই টার্মটা বেসিক্যালি হার্টের ক্ষেত্রে বা হৃৎপিণ্ডের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাই বলে পরীক্ষায় কিন্তু আবার একটা খেয়াল রাখতে হবে যাতে আমরা কার্ডিয়া কিসের অংশ আমরা যেন আবার ভুলে এটা হৃৎপিণ্ড বা হার্টের অংশ এটা না বলি। তো এটা খেয়াল রাখতে হবে যে কার্ডিয়া এইটা আসলে অন্ননালী এবং পাকস্থলীর মূল অংশের ঠিক সংযোগ স্থলটা হচ্ছে কার্ডিয়া। ঠিক এরপরে আমাদের দেহের যে পাকস্থলীর যে বাম দিকের যে অংশটা, উপরের দিকে একটু উঁচু করে যে অংশটা থাকে, সেটার নাম হচ্ছে ফান্ডাস। সে অংশটার নাম হচ্ছে ফান্ডাস থেকে এরপরে আমরা যে অংশটা দেখতে পাবো সেটা হলো পাকস্থলীর মূল বডি বা দেহ, বা আমরা এটাকে কর্পাসও বলতে পারি।
মূল বডি বা দেহ, বা এটাকে আমরা কর্পাসও বলতে পারি। তাহলে আমরা কি এক নম্বর কি বললাম? কার্ডিয়া, 2 নম্বর বললাম ফান্ডাস, 3 নম্বর হচ্ছে দেহ বা কর্পাস। ঠিক এরপরে বা এই অংশটাতে আসলে এই বাঁকার এই অংশটাকে পরে অ্যান্ট্রাম বলে, অ্যান্ট্রাম। আর তার পরবর্তী যে অংশটা আছে, আমরা যেটাকে আসলে বড় বাঁক বলতেছি, ঠিক তার পরবর্তী যে অংশটা আছে লাস্ট অফ অল, সেটা হলো পাইলোরাস। তাহলে আমরা যদি পাকস্থলীর অংশগুলো আরেকবার একটু বলি, প্রথম অংশটা হলো কার্ডিয়া, দেন ফান্ডাস, দেহ বা কর্পাস, দেন অ্যান্ট্রাম, বড় বাঁক, এবং তারপরে লাস্ট ওয়ান যেটা সেটা হলো পাইলোরাস। তো উল্লেখ্য যে পাইলোরাস এই অংশটাতে পাইলোরিক স্ফিংটার থাকে, যেটা কিনা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তের ডিওডেনামে খাদ্য এর গমন বা পেরিস্টালসিসটাকে কন্ট্রোল করে, পেরিস্টালসিসকে নিয়ন্ত্রণ করে। উল্লেখ্য যে পেরিস্টালসিস হলো আমাদের পরিপাক নালীর মধ্য দিয়ে খাদ্য বস্তুর যে ক্রমসংকোচন গমন প্রক্রিয়া, সেটাকে এই পেরিস্টালসিস বলে। তো এটা খেয়াল রাখতে হবে যে আমাদের যে পাকস্থলী আছে এর সংযোগ স্থলে এই পাইলোরাসের ঠিক সাথেই পাইলোরিক স্ফিংটার অবস্থান করে, যা ক্ষুদ্রান্তে খাদ্যবস্তুর প্রবেশ নিয়ন্ত্রণ করে। তো এটা ছিল পাকস্থলীর দেহ। এরপরে আমরা যদি পাকস্থলীর গঠন নিয়ে আরেকটু কথা বলতে চাই, তাহলে পাকস্থলীর একটা লেয়ার নিয়ে কথা বলতে পারি, যে পাকস্থলী এর ভেতরে তো ফাঁপা একটা অংশ আছে, আমরা যার আয়তনও দেখলাম যে বয়স ভেদে এটা আয়তনটা ভ্যারি করে। তো ঠিক পাকস্থলীর যে লেয়ার আছে, এই লেয়ারটা আমরা দেখব প্রায় 5টি স্তর বিশিষ্ট, 5টি স্তর বিশিষ্ট। আমরা 1 নম্বর বলতে পারি সেরোসা, আমরা 1 নম্বর বলতে পারি সেরোসা। আচ্ছা, আমি একটু এটা লিখে দিই। তো পাকস্থলীর প্রাচীর, পাকস্থলীর প্রাচীর, পাকস্থলীর প্রাচীর 1 নম্বর হলো 5টি স্তর বিশিষ্ট। খেয়াল রাখতে হবে 5টি স্তর বিশিষ্ট, 5টি স্তর বিশিষ্ট। 1 নম্বর হলো সেরোসা, সেরোসা, 1 নম্বর হলো সেরোসা। পাকস্থলীর এই 5টা স্তরের নাম আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রয়োজন হয় এবং পরীক্ষা আসতে পারে। 2 নম্বর আমরা যে স্তরটা দেখব সেটার নাম হচ্ছে পেশি স্তর। এই পেশি স্তরকে কিন্তু আবার আমরা 2টা অংশে ভাগ করতে পারি। একটা হলো অনুপ্রস্থ বরাবর যে পেশি স্তর থাকে সেটা, আর আরেকটা হলো অনুদৈর্ঘ্য বরাবর যে পেশি স্তর থাকে সেটা। তো এইটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি দেখি যে পাকস্থলীর পরবর্তী যে স্তরটা, সেটার নাম হচ্ছে সাবমিউকোসা, সাবমিউকোসা স্তর, সাবমিউকোসা স্তর, সাবমিউকোসা স্তর, সাবমিউকোসা স্তর। এর পরবর্তী যে স্তরটা আমরা মানে খেয়াল করব সেটা হলো সাবমিউকোসা স্তর। এটা আমাদের পাকস্থলীর 3 নম্বর স্তরটা। এরপরে আমরা যে মানে স্তরটা দেখব সেটা হলো মাস্কিউলারিস, মাস্কিউলারিস, মাস্কিউলারিস মিউকোসা স্তর, মাস্কিউলারিস মিউকোসা স্তর। তো আমরা পরবর্তী স্তরের নাম এটা বলতে পারি, এবং ফাইনালি আমরা আরেকটা স্তরের নাম বলতে পারি যার নাম হচ্ছে মিউকোসা স্তর, মিউকোসা, মিউকোসা স্তর। এই 5টি স্তর নিয়ে পাকস্থলীর যে প্রাচীর বা ওয়াল, স্টোমাক ওয়াল, সেটা গঠিত। উল্লেখ্য যে এই মিউকোসা স্তরে আমরা যদি একটু দেখি, এই মিউকোসা স্তরে আমরা প্রায় 4 কোটি মতো গ্যাস্ট্রিক গ্রন্থি দেখতে পাই। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো মূলত বিভিন্ন এনজাইম এবং রাসায়নিক পদার্থকরণের সাথে জড়িত, যেগুলো পাকস্থলীতে খাদ্য পরিপাক, খাদ্য জীবাণুমুক্তকরণ সহ যান্ত্রিক পরিপাকে সহায়তা ইত্যাদি কাজ করে থাকে। তাহলে মূলত এই মিউকোসা স্তরে আমরা কতটি গ্যাস্ট্রিক গ্রন্থি দেখতে পাই? 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর এই প্রাচীরে থাকে প্রায়। তো এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে দিনে
দিনে প্রায় 2 থেকে 2.5 লিটার গ্যাস্ট্রিক জুস খাওয়ান করে পার ডে। তা আমাদের খেয়াল রাখতে হবে যে এই 5টা স্তরের নাম এবং পাকস্থলীতে থাকা যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলোর নাম হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। মূলত গ্যাস্ট্রো এই শব্দটা আসলে আমাদের যেই পরিপাক নালী, বিশেষ করে পাকস্থলী, এই বিষয়টাকে বোঝায়। তাই গ্যাস্ট্রো কথাটা বায়োলজিতে যে টার্মগুলোর সাথে জড়িত সেগুলো মূলত আমাদের পাকস্থলী অথবা আমাদের পরিপাক নালী রিলেটেড হয়ে থাকে। তো খেয়াল রাখতে হবে যে পাকস্থলীর প্রাচীর হচ্ছে 5টি স্তরে বিভক্ত। তো আমরা এইভাবে পাকস্থলীর স্ট্রাকচারটা মোটামুটি পড়ে ফেলতে পারি এবং আশা করি এই তথ্যগুলোর বাইরে খুব একটা আমাদের পরীক্ষায় আসবে না। তো দ্যাটস অল অ্যাবাউট স্টোমাক, এবং পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব পাকস্থলীতে খাদ্যবস্তুর যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক কিভাবে হয় সেটা জানার জন্য। টিল দেন, বেস্ট অফ লাক।